সবাইকে নববর্ষের শুভেচ্ছা। ভাবছেন ২০২৫ শুরু হয়ে যাবার প্রায় ২ মাস পরে কেন নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি? প্রথমত, এটা ২০২৫-এর প্রথম ভিডিও। ২০২৪-এর একটা সময়ে গিয়ে ঠিক শেষের দিকে আমি আসলে অনেক বেশি স্ট্রাগল করছিলাম মানসিকভাবে। নানা ধরনের প্রশ্ন মনে যাচ্ছিল এবং সেটার একটা কারণ আছে। সেটার কারণ হচ্ছে যে আমার জীবনের কিছু মানুষের হারিয়ে যাওয়া যে বেদনা, সেটা আমাকে চারিদিক থেকে মনে হয় যে আঁকড়ে ধরেছিল। ২০২৪-এর জুন মাসে আমি আমার বাবাকে হারিয়ে ফেলি এবং সেটা খুব গভীরভাবে আমাকে আঘাত করে। এবং তারপরে যেটা হয় যে আমার মায়ের একমাত্র কেয়ারার আমার বাবা চলে যাবার পরে আমার মায়ের রিহ্যাবিলিটেশনের জন্য আমাকে অনেক স্ট্রাগল করতে হয়। যেহেতু বাংলাদেশে আমি থাকি না নিয়মিত, তো সেখানে গিয়ে সব কিছুর ব্যবস্থা করা এবং সেরকম একটা ব্যবস্থাপনার সুযোগ সৃষ্টি করা, সেটা আমার জন্য অনেক কঠিন ছিল। কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের সবার সাহায্যে আমি আলটিমেটলি সেটা করতে সক্ষম হই। তো সেই যে লস, সেই লসটা নিয়ে আজকে কথা বলবো। কারণ ঠিক ২০২৪-এর শেষের দিকে এসে আমি জানুয়ারিতে অনেক বেশি স্ট্রাগল করছিলাম। আমি ভাবছিলাম যে জীবনের মানেটা আসলে কি? কেন আমরা বেঁচে থাকি? বা বেঁচে থাকার পরে যখন এত কিছু করার পরে একটা মানুষ চলে যায়, তখন আসলে কিছু বাকি থাকে না। যেমন আমার বাবার খালি রুমে প্রথম যেদিন তার মৃত্যুর পরে আমি লন্ডন থেকে যখন প্রথম যাই, তো তার যে রুমে আমার বাবা ছিল সেই রুমে আমি ঘুমিয়েছিলাম প্রথম রাতে এবং এরপরে সেখানেই আমি ছিলাম। কিন্তু প্রথম রাতটাতে যখন আমি সেখানে প্রবেশ করি, তো আমি দেখি যে একটা মানুষ যখন ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছে, আমার বাবা হেঁটেই অ্যাম্বুলেন্সে করে চলে যান এবং তার অন্তিম যাত্রায় আর ফেরেননি। যাওয়ার ৪-৫ ঘন্টা পরে হাসপাতালে তার মৃত্যু হয়। তো এবং মৃত্যুর সময় তার আশেপাশে আমাদের আপনজনের কারো চেহারাও তিনি দেখতে পাননি, কারণ তিনি তখন ইমার্জেন্সি রুমে ছিলেন, এরপর আইসিইউতে ছিলেন এবং সেখান থেকে তার মৃত্যু হয় এবং তিনি বেরিয়ে আসেন তার নিস্তেজ একটা শরীর নিয়ে। সেরকম সময়ে যখন আমি এগুলো ভাবছি, এই ২০২৪-এর শেষের দিকে যে জীবনটাতে এই যে এত কিছু করি আমরা, এত কিছুর মানে কি? আসলে সব কিছুর পরে তো সব আমরা রেখে চলে যাই। প্রথম যখন আমার বাবার কক্ষে প্রবেশ করি তার চলে যাওয়ার পরে, তার পরদিন আমি যখন বাংলাদেশে পৌঁছি, এমনভাবে সবকিছু রাখা ছিল যেন মনে হচ্ছে যে তিনি একটু বাইরে গেছেন, আবার ফিরে আসবেন রুমে, কিন্তু আর আসেননি। তো আমার মনে হয় যে আমাকে মনে হয় সেই চিন্তাগুলো চারিদিক থেকে অনেক বেশি আক্রান্ত করেছিল এবং আমি আসলে বলবো যে এত কিছুর দায়িত্বের মাঝে হয়তো আমার বাবাকে নিয়ে যে ভাবা এবং আমার হারিয়ে যাওয়ার যে কষ্ট, সেটা সেইভাবে অনুভব করার সময় হয়তো আমি পাইনি। কিন্তু সেটা মিলিয়ে যেতে যেতে এবং সেই যে একটা স্ট্রাগলের কথা বলছিলাম, সেটা যেতে যেতেই ২০২৫-এর ২৮শে জানুয়ারি আমি আমার মাকে হারিয়ে ফেলি। তো ঠিক প্রায় ৬ মাসের মতো ব্যবধান, ৬ মাস ৭ মাসের ব্যবধানে আমি আমার মা এবং বাবা দুজনকে হারিয়ে ফেলি এবং বাংলাদেশে আবারও যাই। মায়ের মৃত্যুর পরের দিনই আমি পৌঁছি ২৯ তারিখ, ২৯শে জানুয়ারি, এবং পৌঁছার পরে তাকে দেখলাম মসজিদের মর্চুয়ারিতে শুয়ে আছেন। তো তার যখন মৃত্যু হয় তখনও তার পাশে আপনজনরা আমরা কেউ ছিলাম না। আমার বাবা যেহেতু নেই, তিনি তো ছিলেন না, আমার ভাই এবং আমি দুজনেই প্রবাসী, তো আমরাও ছিলাম না। তো তিনিও আসলে একা একাই মৃত্যুবরণ করেন। যদিও আমার মায়ের ক্ষেত্রে তার সৌভাগ্য হচ্ছে তিনি মানসিকভাবে অতটা সক্ষম ছিলেন না, সেই কারণে তিনি বুঝতে পারেননি তার স্বামী ছিলেন না জুন মাস থেকে, যে তার স্বামী মারা গেছে সেটাও তিনি জানতেন না, তার ছেলেরা আশেপাশে ছিল না সেটাও তিনি জানতেন না, কারণ তার নিজের গড়া একটা পৃথিবী তার মস্তিষ্কে কাজ করতো সবসময় এবং তিনি সেই জগতেই বাস করতেন, যেটা আমাদের সাধারণ যে জগৎ তার থেকে আলাদা। এখন বলি, এই যে হারিয়ে যাওয়ার যে বেদনা, সেই ব্যাপারটা আমরা কিভাবে উপলব্ধি করি? এই যে হারানো, এই হারানোর যে কষ্ট, এটা কিন্তু আমরা সবাই আমাদের জীবনে আমরা এক্সপেরিয়েন্স করি। মাঝে মাঝে এমন হয় যে আমরা ভাষা হারিয়ে ফেলি। এই যে বেদনা, সেই বেদনাকে ব্যক্ত করার ভাষা অনেক সময় আমরা পাই না এবং তখন হয়তো নানাভাবে দুঃখ ভারাক্রান্ত হয়ে আমরা নানা ধরনের স্ট্রাগলের সম্মুখীন হই। সেটা মানসিকভাবে, অথবা এটা ডিপ্রেশন হতে পারে, এটা হয়তো কিছু মানুষ দেখা যায় যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। কিন্তু এই যে দুঃখ বোধ,
এই যে গ্রিভিং, সেটা কিন্তু আসলে একটা লিনিয়ার পথে চলে না। এটা মাঝে মাঝে অনেক বেশি বোধ হয়, মাঝে মাঝে কমে যায়, আবারও বেশি বোধ হয়। তো সেটার কি আমরা কিভাবে ফেস করব? কারণ হারানো আপনি কখনো রোধ করতে পারবেন না। মানুষকে হারাই, আমরা আমাদের পছন্দের হয়তো কোনো জিনিসকে হারাই, পছন্দের কোনো পেটকে হারাই, পছন্দের কোনো সম্পর্ককে হারাই। নানা কিছু হারানোর মাধ্যমেই কিন্তু এই যে মানুষের জীবন, সেটা সামনে এগিয়ে চলে। কিন্তু যখন আমরা হারাই, প্রায় সময় দেখা যায় সেটার ফলস্বরূপ আমরা দেখা যায় মাঝে মাঝে যে নিজেদেরকে হারিয়ে ফেলি। অব্যক্ত যে ব্যথা, সেই ব্যথাকে যখন আমরা প্রকাশ করতে পারি না, তখন আমরা নিস্তব্ধ হয়ে যাই। এবং এই নিস্তব্ধতা দোষের কিছু নয়। এবং আমরা আসলেই যখন আমাদের মনে হবে যে আমরা নিস্তব্ধ হয়ে গেছি, আমরা এই ব্যথাকে বহন করতে পারছি না, তখন হয়তো কিছুটা সময় নেওয়া জরুরি। কিন্তু এই যে দুঃখটাকে শুধু নিজের মনে চেপে না রেখে আমরা প্রত্যেকেই যদি চেষ্টা করি সেই অব্যক্ত দুঃখটাকে একটা ভাষা দেওয়ার, যেটা আমাদের মানবিক যে ভাষা, আমাদের সেটা বিভিন্ন মানুষের বিভিন্ন ভাষা। আমি বাংলায় বলছি, তাহলে বাংলা ভাষায় বলছি, অথবা কেউ ইংরেজিতে বলতে পারেন, কেউ স্প্যানিশে বলতে পারেন, কেউ পর্তুগিজে বলতে পারেন, কেউ ইটালিয়ানে বলতে পারেন। তো যেরকম যার যেটাই ভাষা হোক না কেন, সেই ভাষায় যখন প্রকাশ করা সম্ভব হচ্ছে না, তখন আমরা কিন্তু চেষ্টা করতে পারি যে আমাদের অন্য একটা ভাষা আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু রয়েছে। সেটা হতে পারে যে কেউ শিল্প চর্চা, কেউ হয়তো শারীরিক মুভমেন্ট, অথবা কেউ সঙ্গীত বা মিউজিকের মাধ্যমে, অথবা কেউ সাহিত্য চর্চার মাধ্যমে, অথবা কেউ লেখালেখির মাধ্যমে আমরা সেই অব্যক্ত বেদনাকে ভাষা দিতে পারি। তো যেমন আমার ক্ষেত্রে আমি প্রায় সময় মিউজিকের কাছে ফিরে যাই, যেহেতু আমি নিজেও একজন মিউজিশিয়ান। তো আমি বলবো, যখনই এরকম হারানোর বেদনা নিজেদেরকে ভারাক্রান্ত করে তুলবে, তখন আমরা চেষ্টা করব সেই অব্যক্ত বেদনাকে ভাষা দান করার। আমাদের যেটাই মাধ্যম হোক না কেন, যেটা আমি আবারও বলছি, যে শিল্পচর্চা, লেখালেখি, সাহিত্য অথবা সঙ্গীত, যার মাধ্যমেই হোক, আমরা যদি এই অব্যক্ত বেদনাকে একটা ভিন্ন ভাষা দিতে পারি, এই যে বললাম বিভিন্ন মাধ্যমে তাকে প্রকাশ করার যে ভাষা, সেটা যদি আমরা দিতে পারি, তাহলে যেটা হবে যে এই যে বেদনা, সে একই জায়গায়, এই যে ব্যথা একই জায়গায় আটকে না থেকে, আমাদেরকে ভারাক্রান্ত না করে, সে কিন্তু বহমান নদীর মতো সামনের দিকে এগিয়ে যাবে এবং আমাদেরকে সাহায্য করবে জীবনের পথে আবারও একটু একটু করে চলতে শুরু করার। আমি আরো একটা কথা বলবো, যেমন এবার বাংলাদেশে যখন গেলাম, এত কিছু বাংলাদেশের আলমাটাল অবস্থা এবং নানা ধরনের অশান্তি, অসহযোগ এবং নানা ধরনের ষড়যন্ত্র, নানা ধরনের থিওরি, এগুলি চারপাশ থেকে আমরা যে দেখছি, এবং একই দেশের মানুষ তাদের মধ্যে যে দলাদলি, চিন্তার যে ভাগাভাগি, তার মাঝেও যখন দেখি এত দুঃখের মাঝে, এত না পাওয়ার মাঝে, এত শূন্যতার মাঝে কিছু মানুষ যখন কঠিন পরিশ্রম করে যাচ্ছেন এবং সেই পরিশ্রমের মাধ্যমে তারা ভুলে থাকছেন এবং তারা হয়তো সময় পাচ্ছেন না, এবং চারিদিকে এত বৈষম্য, মানুষের আর্থিক যে বৈষম্য, ধনী গরিবের এবং বাংলাদেশের, এবং ধনী বা দরিদ্রের যে বৈষম্য, তাদের এই বৈষম্যের মাঝেও কিছু মানুষ পথে শুয়ে থেকেও দেখবেন হাসছে। অনেক মানুষ অনেক পেয়েও, অনেক থাকা সত্ত্বেও দুঃখ বোধে ভারাক্রান্ত। তো তখন আমার মধ্যে একটা সাবকনশিয়াসলি একটা আমার মনে হয় যে একটা হিলিং প্রসেস শুরু হলো, যেটার মাধ্যমে আমি ফিল করেছি, আচ্ছা, জীবন তো চলতেই থাকে। আমি আমি সামনে আগাতে পারছি না, আমার যে সব কিছু চারপাশ থেকে বন্ধ হয়ে আসছে, এই মানুষগুলো যদি পারে, আমি কেন পারবো না? তো একটা প্রচন্ড অনুপ্রেরণা নিয়ে আমি যখন আবারও ইংল্যান্ডে ফিরে আসি, তখন আমার কাছে মনে হচ্ছে যে না, এত দুঃখবোধ, এত শূন্যতা, এত হারানোর মাঝেও আমাকে সামনে এগিয়ে যেতে হবে এবং আমি পারব। এবং যারা কষ্ট করছেন, স্পেশালি এখন বাংলাদেশের যে একটা অনিশ্চিত যে একটা অবস্থা, তার মাঝেও যে মানুষগুলো সংগ্রাম করে বেঁচে আছেন, আমি তাদেরকে আবার সম্মান জানাবো এবং আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাবো।
তাই বলছি, যখনই এই গ্রিভিংয়ের প্রসেসটা শুরু হবে, এই দুঃখবোধ আমাদেরকে একটা অব্যক্ত কষ্টের মাধ্যমে আমাদেরকে নিশ্চুপ করে দেবে, আমাদেরকে নিস্তব্ধ করে দেবে, তখন আমরা চেষ্টা করব সেই অব্যক্ত দুঃখবোধকে একটা ভাষা দেওয়ার, এবং সেই ভাষা দেওয়ার মাধ্যমে আমাদের যে সুস্থ হওয়ার, আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যাওয়ার যে যাত্রা, এবং এই যে হিলিং প্রসেস, এই প্রসেসটা আবার শুরু হবে, এবং এইভাবেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। সবাই ভালো থাকবেন।